জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি সবসময় কিছু হারিয়ে ফেলা নয়। অনেক সময় সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো যা আমাদের কাছে রয়েছে তার মূল্য বুঝতে না পারা। মানুষ প্রায়ই ভাবে তার কষ্টের কারণ সে যা পায়নি, কিন্তু খুব কম মানুষই একটু থেমে ভেবে দেখে যে তার জীবনের কত বড় আশীর্বাদগুলো প্রতিদিন নীরবে তার পাশে দাঁড়িয়ে রয়েছে। আমরা একটা অপূর্ণ স্বপ্নের জন্য দীর্ঘশ্বাস ফেলি, অথচ যে স্বপ্নগুলো একসময় অসম্ভব মনে হতো এবং আজ বাস্তব হয়ে গেছে, সেগুলোর দিকে আর ফিরে তাকাই না। আমরা ভবিষ্যতের কোনো একদিনের অপেক্ষায় থাকি, যখন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, যখন আমরা সুখী হব, যখন আমরা শান্তি অনুভব করব। কিন্তু সেই অপেক্ষার মধ্যে আমরা ভুলে যাই যে জীবন কখনো ভবিষ্যতে ঘটে না, জীবন সবসময় এই মুহূর্তেই ঘটে থাকে। যদি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখতেন আপনার জীবনে যা কিছু আছে তার মধ্যে শুধু সেগুলোই রয়ে গেছে যেগুলোর জন্য আপনি সত্যিকারেই কৃতজ্ঞ ছিলেন, তখন হয়তো প্রথমবারের মতো আপনি বুঝতে পারতেন কত অসংখ্য উপহার নীরবে আপনার জীবনকে ধরে রেখেছিল। হয়তো একটি সাধারণ সকাল, একটি সুস্থ শরীর, একটি পরিচিত মুখের হাসি, কিংবা এমন একজন মানুষ যার উপস্থিতিকে আপনি এতদিন স্বাভাবিক বলে ধরে নিয়েছিলেন। আর যদি সত্যিই এমন হয় যে জীবনের সবচেয়ে বড় জাদু কোনো রহস্যময় স্থানে লুকিয়ে নেই, বরং লুকিয়ে রয়েছে সেই দৃষ্টিতে যেভাবে আমরা আমাদের জীবনকে দেখি। যদি একদিন কৃতজ্ঞ হৃদয় এমন দরজা খুলতে পারে যা অভিযোগ, হতাশা এবং অভাববোধ বছরের পর বছরেও ভুলতে পারেনি, আর যদি মানুষের জীবনের প্রকৃত পরিবর্তন শুরু হয় তখন, যখন সে নতুন কিছু পাওয়ার আগে ইতিমধ্যে যা রয়েছে তার প্রতি ভালোবাসা অনুভব করতে শেখে। আজকে যাত্রা শুরু হবে সেই উপলব্ধিরই পথ ধরে। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানে মানুষকে প্রতিনিয়ত শেখানো হয় আরও কিছু অর্জন করতে, আরও কিছু পেতে, আরও কিছু হতে। ছোটবেলা থেকেই আমাদের বলা হয়ে থাকে ভালো ফলাফল পেলে জীবন ভালো হবে, আরও অর্থ উপার্জন করতে পারলে জীবন ভালো হবে, আরও সাফল্য পেলে জীবন বদলে যাবে। আর ধীরে ধীরে আমরা এমন একটি অভ্যাস গড়ে তুলি যেখানে সুখকে সবসময় ভবিষ্যতের কোনো এক বিন্দুতে রেখে দিই। আমরা ভাবি আর একটু পরে, আর একটু পেলে, এই সমস্যাটা চলে গেলে, ওই লক্ষ্যটা পূরণ হলে, তখন হয়তো জীবন সত্যিই সুন্দর হবে। কিন্তু একটি অদ্ভুত বিষয় রয়েছে, মানুষ যখন একটি লক্ষ্য অর্জন করে কিছুদিন পর সেই আনন্দ স্বাভাবিক হয়ে যায়। যখন একটি নতুন স্বপ্ন পূরণ হয় তখন মন আরেকটি নতুন স্বপ্নের পেছনে ছুটতে শুরু করে, যেন সুখ সবসময় সামনে কোথাও রয়েছে, কিন্তু পুরোপুরি ধরা আর দেয় না। আর ঠিক এই জায়গাতেই এই বইটি একটি অসাধারণ প্রশ্ন তোলে। যদি সুখ কোনো অর্জনের ফল না হয়ে একটি দৃষ্টিভঙ্গির ফল হয়, যদি জীবনের সবচেয়ে বড় সম্পদ নতুন কিছু পাওয়ার মধ্যে না থেকে ইতিমধ্যে যা আছে তাকে নতুনভাবে দেখার মধ্যে লুকিয়ে থাকে। দ্য ম্যাজিক বইটি মূলত কৃতজ্ঞতার শক্তিকে কেন্দ্র করে লেখা হয়েছে, কিন্তু এটি শুধু ধন্যবাদ বলার একটি বই নয়। এটি এমন একটি যাত্রা যা মানুষকে ধীরে ধীরে অভিযোগের অভ্যাস থেকে বের করে এনে উপলব্ধির জগতে নিয়ে যায়। কখনো কি লক্ষ্য করেছেন, একই পৃথিবীতে বাস করেও দুইজন মানুষের জীবনের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা হতে পারে। একজন সকালে ঘুম থেকে উঠে মনে করে জীবন তাকে খুব কম দিয়েছে, আরেকজন একই সকালে উঠে অনুভব করে জীবন তাকে নতুন একটি দিন উপহার দিয়েছে। একজন তার সমস্যাগুলোর হিসাব রাখে,
আরেকজন তার আশীর্বাদগুলোর। পৃথিবী একই, কিন্তু তাদের অভিজ্ঞতা এক না। রোন্ডা বার্ন এই বইয়ের শুরুতেই একটি অত্যন্ত গভীর বিষয় তুলে ধরেন। তিনি বলেন, মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যা সবসময় অভাব নয়। অনেক সময় সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ তার প্রাপ্তিগুলোকে এত স্বাভাবিক বলে ধরে নেয় যে সেগুলোর মূল্য অনুভব করাই বন্ধ করে দেয়। একটি পুরনো ঘড়ির কথা ভাবুন, যা বছরের পর বছর ধরে আপনার ঘরে টিক টিক করে চলছে। প্রথম দিন হয়তো আপনি তার শব্দ শুনেছিলেন, এক সপ্তাহ পর আর খেয়ালই করেননি, এক মাস পর সেটি আপনার কাছে প্রায় অদৃশ্যই হয়ে গেছে। কিন্তু যেদিন হঠাৎ ঘড়িটা বন্ধ হয়ে যাবে, সেদিন আপনি তার অনুপস্থিতি অনুভব করবেন। জীবনের অসংখ্য আশীর্বাদও ঠিক এমনই। আমরা প্রতিদিন শ্বাস নিই, কিন্তু শ্বাসের জন্য কৃতজ্ঞ হই না। আমরা হাঁটতে পারি, দেখতে পারি, শুনতে পারি, কিন্তু এগুলোকে আশীর্বাদ হিসেবে কখনোই দেখি না। আমাদের জীবনে কিছু মানুষ রয়েছে যারা নীরবেই আমাদের পাশে থাকে, কিন্তু আমরা ধরে নিই তারা সবসময়ই থাকবে। কারণ মানুষ যা প্রতিদিন পায় তাকে ধীরে ধীরে স্বাভাবিক বলে ধরে নিতে শেখে, আর সেখান থেকেই শুরু হয় এক অদ্ভুত মানসিক অন্ধত্ব। একজন কৃষকের কথা ভাবুন। তার জমিতে শত শত ধানের গাছ দাঁড়িয়ে রয়েছে, কিন্তু যদি সে সারাদিন শুধু সেই একটি জায়গার দিকে তাকিয়ে থাকে যেখানে ফসল কম হয়েছে, তাহলে কিছুদিন পর তার মনে হবে তার পুরো জমিটাই খারাপ। অথচ বাস্তবে তার চারপাশে প্রাচুর্য ছড়িয়ে রয়েছে। লেখিকা এখানে বলেন, মানুষের মনও অনেকটা এমনভাবেই কাজ করে। মন যেখানে মনোযোগ দেয়, ধীরে ধীরে সেটাকেই বড় করে তোলে। যদি মানুষ প্রতিদিন শুধু সমস্যার দিকে তাকায়, তাহলে সমস্যাগুলো তার মনে বিশাল আকার হয়ে উঠবে। যদি সে প্রতিদিন শুধু অভাবের দিকে তাকায়, তাহলে তার কাছে পুরো জীবনটাই অপূর্ণ বলে মনে হবে। এখানে একটি সূক্ষ্ম বিষয় রয়েছে। সমস্যা থাকা আর সমস্যাকে কেন্দ্র করে বেঁচে থাকা দুটি এক জিনিস নয়। প্রত্যেক মানুষের জীবনেই কিছু না কিছু সমস্যা থাকবেই, কিন্তু একজন মানুষ কি তার সমস্যার চেয়ে বড় কিছু দেখতে পারছে, সেটাই আসল প্রশ্ন। একটি রাতের আকাশের কথা ভাবুন। আকাশে হাজার হাজার তারা জ্বলছে, কিন্তু যদি কেউ শুধু অন্ধকারের সেই অংশটির দিকে তাকিয়ে থাকে, তাহলে সে ভাববে আকাশে কোনো আলো নেই। আবার কেউ যদি শুধু তারাগুলোর দিকে তাকায়, তাহলে এই আকাশ তাকে বিস্ময়ে ভরিয়ে দেবে। বাস্তবতাও ঠিক একই, শুধুমাত্র দৃষ্টিভঙ্গি আলাদা। বইটি এই জায়গায় এসে কৃতজ্ঞতাকে শুধু একটি ভদ্র আচরণ হিসেবে নয়, বরং একটি চেতনাগত পরিবর্তন হিসেবে ব্যাখ্যা করে। অনেক মানুষ মনে করে কৃতজ্ঞতা মানে শুধু ধন্যবাদ বলা, কিন্তু লেখিকার মতে প্রকৃত কৃতজ্ঞতা হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে মানুষ তার জীবনের ভালো দিকগুলোকে সচেতনভাবে দেখতে শুরু করে। একজন মানুষ যখন প্রতিদিন অভিযোগ করে, তখন সে নিজের অজান্তেই তার মনকে একটি বার্তা পাঠায়, আমার জীবনে যথেষ্ট কোনো কিছু নেই। আর সে যখন কৃতজ্ঞ হয়, তখন সে তার মনকে অন্য আরেকটি বার্তা পাঠায়, আমার জীবনে অনেক কিছু রয়েছে। এই দুই বার্তার ফলাফল কখনোই এক হতে পারে না। একটি ছোট্ট ঘটনার কথা ভাবুন। একজন নারী প্রতিদিন অফিসে যাওয়ার আগে বিরক্ত হয়ে ভাবতেন, তার বাড়ি ছোট, গাড়ি নেই, কাজের চাপ বেশি, জীবন তার ইচ্ছে মতো চলে না। একদিন তিনি একটি হাসপাতালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে গেলেন। সেখানে তিনি এমন মানুষদের দেখলেন যারা শুধুমাত্র আরেকটি সকাল দেখার জন্য প্রার্থনা করছে। সেদিন বাড়ি ফিরে প্রথমবার তিনি তার বিছানার দিকে তাকিয়ে কৃতজ্ঞ হলেন, তার ঘরের দিকে তাকিয়ে কৃতজ্ঞ হলেন,
তার সুস্থ শরীরের দিকে তাকিয়ে কৃতজ্ঞ হলেন। অদ্ভুত বিষয় হলো, তার জীবন সেই দিন বদলায়নি। তার বাড়ি বড়ও হয়ে যায়নি, তার আয় কোনো অংশে বাড়েনি, তার সমস্যাগুলোও হয়তো অদৃশ্য হয়ে যায়নি, কিন্তু তার অভিজ্ঞতা সম্পূর্ণ বদলে গিয়েছিল। কারণ সেদিন প্রথমবার তার জীবনে প্রাচুর্য দেখা শুরু হয়েছিল। লেখিকা এখানে বলেন, মানুষ প্রায়ই মনে করে কৃতজ্ঞতা কোনো ফলাফলের পরেই আসে। যেমন আমি সফল হলে কৃতজ্ঞ হব, আমি সুস্থ হলেই কৃতজ্ঞ হব, আমি সুখী হলেই কৃতজ্ঞ হব। কিন্তু বইটি সম্পূর্ণ উল্টো একটি ধারণা উপস্থাপন করে। লেখিকার মতে কৃতজ্ঞতা অনেক সময় ফলাফলের কারণ হয়ে দাঁড়ায়। কারণ কৃতজ্ঞতা মানুষের মানসিক অবস্থাকে পরিবর্তন করে দেয়। আর মানসিক অবস্থা বদলালে সিদ্ধান্তও বদলায়, সিদ্ধান্ত বদলালে আচরণও বদলে যায়, আচরণ বদলালে অভিজ্ঞতাও বদলাতে শুরু করে। যেমন একটি বীজটিকে দেখলে মনে হয় সেখানে কিছুই নেই, কিন্তু তার ভেতরে একটি সম্পূর্ণ বৃক্ষ লুকিয়ে থাকে। কৃতজ্ঞতাও ঠিক অনেকটা এমনই। প্রথম দিন একটা ছোট্ট অনুভূতি, দ্বিতীয় দিন একটি ছোট্ট অভ্যাস, তৃতীয় দিন একটা নতুন দৃষ্টিভঙ্গি, আর ধীরে ধীরে সেটিই মানুষের পুরো জীবনকে নতুনভাবে দেখতে শেখায়। এই কারণেই দ্য ম্যাজিক বইটি বড় কোনো রহস্য দিয়ে শুরু হয় না। এটি শুরু হয় সবচেয়ে সাধারণ অথচ সবচেয়ে অবহেলিত একটি শক্তি দিয়ে, আর সেটি হলো কৃতজ্ঞতা। কারণ রাইটার বিশ্বাস করেন, মানুষ যখন তার জীবনে ইতিমধ্যে থাকা আশীর্বাদগুলোর মূল্য উপলব্ধি করতে শেখে, তখন সে শুধু আরও সুখী হয় না, সে আরও সচেতন হয়, আরও বেশি উপস্থিত হয়, আরও শান্ত হয়, এবং সবচেয়ে বড় কথা, সে ধীরে ধীরে অভাবের মানসিকতা থেকে বেরিয়ে এসে প্রাচুর্যের মানসিকতায় প্রবেশ করে। আর এখান থেকেই শুরু হয় বইটির প্রকৃত যাত্রা। রাইটারের মতে কৃতজ্ঞতা শুধু একটি সুন্দর অনুভূতি নয়, এটি এমন একটি শক্তি যা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রকে স্পর্শ করে। আর এই কারণেই বইটির অধিকাংশ অধ্যায় কেবল কৃতজ্ঞতার গুরুত্ব নিয়ে কথা বলে না, বরং শেখায় কিভাবে জীবনের একেবারে সাধারণ মুহূর্তগুলোর মধ্যেও কৃতজ্ঞতাকে অনুশীলন করা যায়। লেখিকা এখানে আমাদের একটি পুরনো বাড়ির ভেতরে নিয়ে যায়। সেই বাড়িতে বহুদিন ধরে বাস করছে মানুষ, কিন্তু ধীরে ধীরে তারা ঘরের সৌন্দর্য দেখতে ভুলে গেছে। দেওয়ালে ঝোলানো ছবিগুলো আর চোখে পড়ে না, জানলা দিয়ে ঢুকে পড়া সকালের আলো আর তাদের অবাক করে না, রান্নাঘর থেকে ভেসে আসা পরিচিত গন্ধ আর অনুভূত হয় না। কারণ প্রতিদিন মানুষ যা দেখে স্বাভাবিক বলে ধরে নিতে থাকে, আর যখন কোনো কিছুকে স্বাভাবিক বলে মনে হয়, তখন তার প্রতি কৃতজ্ঞতাও হারিয়ে যেতে থাকে। বইটি বলে, সম্পর্কের ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটে। জীবনের শুরুতে যাদের উপস্থিতি আমাদের আনন্দ দিত, সময়ের সঙ্গে সঙ্গে আমরা ধরে নেই তারা সব সময় থাকবে। একজন মা প্রতিদিন সন্তানের জন্য কাজ করে যাচ্ছেন, একজন বাবা নীরবে দায়িত্ব পালন করছেন, একজন বন্ধু বিপদের সময় পাশে দাঁড়াচ্ছে, একজন জীবনসঙ্গী যে দিনের শেষে ফিরে এসেই একই ছাদের নিচে বসছে। এই ঘটনাগুলো এত সাধারণ হয়ে যায় যে মানুষ সেগুলোর মূল্য অনুভব করাই বন্ধ করে দেয়। অথচ একদিন যদি সেই মানুষগুলোর একজন হঠাৎ দূরে চলে যায়, তখন বোঝা যায় তাদের উপস্থিতি কত বড় আশীর্বাদ ছিল। লেখিকা এই কারণেই সম্পর্কের ক্ষেত্রে কৃতজ্ঞতার অনুশীলনকে অত্যন্ত গুরুত্ব বলে মনে করেন। কারণ মানুষ যখন কারো ত্রুটি দেখার বদলে তার অবদান দেখতে শুরু করে, তখন সম্পর্কের শক্তি বদলে যায়। এর অর্থ এই নয় যে মানুষ নিখুঁত হয়ে যায়, বরং এর অর্থ হলো আমরা শুধু কাঁটাগুলো নয়, ফুলগুলোকেও দেখতে শুরু করি।
একটি বাগানে যেমন সব গাছ সমান সুন্দর নয়, তেমনি কোনো সম্পর্কও নিখুঁত নয়। কিন্তু যদি কেউ প্রতিদিন শুধু শুকিয়ে যাওয়া পাতাগুলোই খুঁজতে থাকে, তাহলে পুরো বাগানটাই এক সময় নিষ্প্রাণ মনে হবে। আর যদি সে ফুলগুলোর প্রতিও মনোযোগ দেয়, তাহলে একই বাগানে নতুন সৌন্দর্য দেখতে পাবে। বইটি এরপর স্বাস্থ্য নিয়ে কথা বলে, এবং এখানেও লেখিকার দৃষ্টিভঙ্গি বেশ আলাদা। অধিকাংশ মানুষ শরীরের প্রতি মনোযোগ দেয় তখনই যখন শরীরে কোনো সমস্যা দেখা দেয়, কিন্তু কৃতজ্ঞতার চর্চা মানুষকে উল্টো দিকে তাকাতে শেখায়। একটি সুস্থ হৃৎপিণ্ড প্রতিদিন লক্ষবার স্পন্দিত হচ্ছে, ফুসফুস নিঃশব্দে কাজ করে চলেছে, চোখ পৃথিবীর রং দেখাচ্ছে, পা মানুষকে বহন করছে। এসব কিছু এত স্বাভাবিক যে আমরা সেগুলোকে প্রায় লক্ষ্যই করি না। অথচ একদিন যদি এর কোনো একটি কাজ বন্ধ করে দেয়, তখনই তার প্রকৃত মূল্য উপলব্ধি হয়। একটি পুরনো বাদ্যযন্ত্রের কথা ভাবুন। একজন শিল্পী যদি প্রতিদিন তার যন্ত্রটির যত্ন নেয়, পরিষ্কার রাখে, সম্মান করে, তাহলে সেটি দীর্ঘদিন খুব সুন্দর সুর দেবে। কিন্তু যদি সেই যন্ত্রটিকে অবহেলা করে, তার গুরুত্বকে অস্বীকার করে, তাহলে ধীরে ধীরে তার সুরও নষ্ট হতে শুরু করবে। লেখিকা মানুষের শরীরকেও ঠিক তেমনই একটি উপহার হিসেবে দেখেন। তিনি মনে করেন শরীরকে শুধু ব্যবহার করলেই হয় না, তাকেও সম্মান করতে হয়, আর কৃতজ্ঞতা সেই সম্মানেরই প্রথম ধাপ। এরপর বইটি অর্থ ও কাজের প্রসঙ্গে আসে। এই অংশে রাইটার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরেন। অধিকাংশ মানুষ অর্থের দিকে তাকায় অভাবের দৃষ্টিতে। তারা ভাবে যথেষ্ট নেই, আরও দরকার, কেন অন্যদের বেশি রয়েছে। ফলে অর্থ তাদের কাছে স্বাধীনতার প্রতীক না হয়ে উদ্বেগের উৎস হয়ে ওঠে। এখানে লেখিকা একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেন। তিনি বলেন, অর্থের পরিমাণ যতই হোক, মানুষ যদি প্রতিটি প্রাপ্তিকে মূল্য দিতে শেখে, তাহলে তার মানসিক অবস্থাও বদলাতে শুরু করে। একটি ছোট আয়ের মানুষও কৃতজ্ঞ হতে পারে যে তার কাছে খাবার রয়েছে, মাথার ওপর ছাদ আছে, নতুন কিছু শেখার সুযোগ রয়েছে। আর এই কৃতজ্ঞতায় তাকে নিষ্ক্রিয় করে না, বরং আরও সচেতন ও ইতিবাচক হিসেবে এগিয়ে যেতে সাহায্য করে। যেমন একটা নদী যখন প্রবাহিত হয় তখন তার জল সতেজ থাকে, কিন্তু যখন জল স্থির হয়ে যায় তখন তা ধীরে ধীরে দূষিত হতে শুরু করে। কৃতজ্ঞতাও ঠিক অনেকটা এমনই। এটি মানুষের মনকে প্রবাহিত রাখে, অভিযোগ মনকে সংকুচিত করে, আর কৃতজ্ঞতা মনকে আরও প্রসারিত করে দেয়। অভিযোগ মানুষকে বারবার একই অন্ধকার চিন্তার মধ্যে ফিরিয়ে নিয়ে যায়, আর কৃতজ্ঞতা তাকে নতুন সম্ভাবনা দেখতে সাহায্য করে। এই অংশে বইটির আরেকটি বড় শিক্ষা হলো, কৃতজ্ঞতা কোনো বিশেষ দিনের জন্য নয়। এটি এমন কিছু নয় যা শুধু বড় সাফল্যের পরেই অনুভব করা হয়, বরং কৃতজ্ঞতা সবচেয়ে বেশি শক্তিশালী হয় তখন যখন মানুষের সাধারণ দিনের মধ্যেও অসাধারণ আশীর্বাদ দেখতে শেখে। সকালের প্রথম আলো, এক গ্লাস পরিষ্কার জল, একটি শান্ত সন্ধ্যা, একটি প্রিয় গানের সুর, একজন মানুষের আন্তরিক খোঁজ খবর নেওয়া, এগুলো দেখতে ছোট মনে হতে পারে, কিন্তু জীবনের প্রকৃত সৌন্দর্য প্রায়ই এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যেই লুকিয়ে থাকে। লেখিকা যেন বারবার মনে করিয়ে দেন, সুখ লুকিয়ে থাকে সেই মানুষটির মধ্যে যে সাধারণ মুহূর্তগুলোর মূল্য বুঝতে শেখে। আর যখন মানুষ ধীরে ধীরে কৃতজ্ঞতাকে শুধু একটি অভ্যাস নয়, একটি জীবন দর্শন হিসেবে গ্রহণ করতে শুরু করে, তখন তার পৃথিবী বদলাতে শুরু করে। হয়তো ঘটনাগুলো একই থাকে, মানুষগুলোও এক থাকে, কিন্তু অভিজ্ঞতা আর আগের মতো থাকে না। দ্য ম্যাজিক আসলে শুধু কৃতজ্ঞতার একটি বই নয়, এটি মানুষের মনকে পুনরায় প্রশিক্ষণ দেওয়ার একটি যাত্রা। আমরা এমন একটি পৃথিবীতে বড় হই যেখানে মনকে অভাব দেখতে শেখানো হয়,
ছোটবেলা থেকেই আমরা শুনতে শুনতে বড় হই, আরও ভালো হও, আরও অর্জন করো, আরও এগিয়ে যাও। ফলে অজান্তেই আমাদের মন এমন একটি যন্ত্রে পরিণত হয় যা সবসময় খুঁজে বেড়ায় কি নেই, কি কম বা কি অসম্পূর্ণ। আর ঠিক এই কারণেই অনেক মানুষ জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো পুরোপুরি অনুভব করতে পারে না, কারণ তারা সেই মুহূর্তেই উপস্থিত থাকে না। তারা সব সময় পরের কিছুর অপেক্ষায় থাকে। রোন্ডা বার্ন 28 দিনের কৃতজ্ঞতার অনুশীলনের পেছনে আসল উদ্দেশ্য এখানেই। তিনি শুধু মানুষকে ধন্যবাদ বলতে শেখান না, তিনি মানুষের মনকে এমন একটি নতুন অভ্যাসের দিকে নিয়ে যেতে চান যেখানে মন স্বয়ংক্রিয়ভাবে অভাবের পরিবর্তে আশীর্বাদ দেখতে শুরু করে। একজন শিল্পীর কথা ভাবুন। তিনি একটি পাথরখণ্ডের সামনে দাঁড়িয়ে নতুন কিছু তৈরি করেন না, বরং তিনি ধীরে ধীরে অপ্রয়োজনীয় অংশগুলোকে সরিয়ে দেন। আর এক সময় সেই পাথরের ভেতর থেকে একটি অসাধারণ মূর্তি প্রকাশ পায়। দ্য ম্যাজিক অনেকটা সেই শিল্পীর কাজের মতোই। এই বই মানুষের জীবনে নতুন কিছু যোগ করতে চায় না, এটি মানুষের চোখ থেকে সেই অদৃশ্য পর্দাগুলিকে সরিয়ে দিতে চায় যা তাকে তার নিজের জীবনকে স্পষ্টভাবে দেখতে বাধা দেয়। অভিযোগ, অভ্যাসগত অসন্তোষ, অভাববোধ, অসচেতনতা, এগুলো ধীরে ধীরে মানুষের উপলব্ধির ওপর এমন একটি স্তর তৈরি করে যেখানে আশীর্বাদের মাঝেও নিজেকে বঞ্চিত মনে হতে শুরু করে। একটি পুরনো রাজ্যের কল্পনা করুন, যেখানে একজন রাজা ছিলেন যার কাছে সব কিছু ছিল: বিশাল প্রাসাদ, অগণিত সম্পদ, অসংখ্য কর্মচারী। তবুও তিনি সবসময় অসুখী থাকতেন, কারণ তার মন সবসময় সেই জিনিসগুলোর হিসাব রাখত যা তার কাছে ছিল না। একদিন রাজ্যের এক বৃদ্ধ সাধু তাকে একটি ছোট্ট কাচের পাত্র দিলেন। সাধু বললেন, প্রতিদিন সন্ধ্যায় এমন একটি বিষয় এই পাত্রে রাখবেন যার জন্য আপনি কৃতজ্ঞ। প্রথম দিন রাজা অনেক কষ্টে একটি কারণ খুঁজে পেলেন, দ্বিতীয় দিন আরেকটি, তৃতীয় দিন আরও অন্য একটি। কয়েক মাস পরে পাত্রটি সম্পূর্ণ ভরে গেল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো পাত্রটি পূর্ণ হওয়ার আগেই রাজা বদলে গিয়েছিল, কারণ তিনি প্রথমবার তার জীবনে সেই সম্পদগুলোকে দেখতে শুরু করেছিলেন যেগুলো এতদিন তার চোখের সামনেই ছিল। বইটির পুরো যাত্রা আসলে এই উপলব্ধির দিকেই নিয়ে যায়। মানুষের জীবনে প্রাচুর্য আসার আগে তাকে প্রাচুর্য দেখতে শিখতে হয়। ভালোবাসা পাওয়ার আগে তাকে ভালোবাসা অনুভব করতে শিখতে হয়। শান্তি খুঁজে পাওয়ার আগে তাকে শান্তির উপস্থিতি উপলব্ধি করতে হয়, এবং কৃতজ্ঞতা সেই উপলব্ধির দরজাকে খুলে দেয়। এই কারণেই এই বইটি বারবার ছোট ছোট বিষয়ের দিকে ফিরে যায়। এক গ্লাস জল, একটি খাবার, একটি হাসি, একটি ফোন কল, একটি সুস্থ সকাল, একটি নিরাপদ ঘর। কারণ মানুষ যখন ছোট্ট আশীর্বাদগুলোর মূল্য বুঝতে শেখে, তখন তার হৃদয় ধীরে ধীরে এমন একটি অবস্থায় পৌঁছায় যেখানে জীবন আর শুধুমাত্র চাওয়ার তালিকা হয়ে থাকে না, সেটি হয়ে ওঠে উপলব্ধির একটি যাত্রা। লেখিকা এখানে একটি সুন্দর ধারণা তুলে ধরেন। তিনি বলেন, অনেক মানুষ মনে করে জাদু মানে এমন কিছু যা বাস্তবতার বাইরে, কিন্তু প্রকৃত জাদু হলো এমন কিছু যা সবসময় বাস্তবতার মধ্যেই ছিল, শুধু আমরা তাকে দেখতে পাইনি। যেমন ভোরের সূর্য প্রতিদিন ওঠে, কিন্তু ব্যস্ত মানুষ সেটিকে কখনোই লক্ষ্য করে না। যেমন একটি গাছ বছরের পর বছর ফল দেয়, কিন্তু কেউ তার দিকে তাকায় না। যেমন একজন মানুষ নীরবে ভালোবাসা দিয়ে যায়, কিন্তু আমরা তাকে স্বাভাবিক বলে ধরে নিই। জীবনের জাদু আসলে এই অদেখা জায়গাগুলোতেই লুকিয়ে রয়েছে, আর কৃতজ্ঞতা হলো সেই আলো যা ধীরে ধীরে সেগুলিকে আরও দৃশ্যমান করে। আজকের ভিডিওটি শেষ করার আগে একটি ছোট্ট কিন্তু গভীর অনুরোধ রইল। জীবনকে বদলানোর জন্য আজ কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে না, নতুন কোনো লক্ষ্যও স্থির করতে হবে না। শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য
থামুন। এই মুহূর্তে ঠিক এখন নিজের জীবনের দিকে একবার তাকান। হয়তো এমন কিছু রয়েছে যা প্রতিদিন আপনার সঙ্গেই থাকে, কিন্তু যার জন্য আপনি অনেক দিন ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেননি। হয়তো একজন মানুষ, হয়তো একটি সম্পর্ক, হয়তো বা একটি সুস্থ শরীর, বা একটি নিরাপদ ঘর, কিংবা আরেকটি নতুন সকাল। আজ কমেন্টে শুধু একটি লাইনই লিখুন, আজ আমি কৃতজ্ঞ। আমরা প্রায়ই জীবনের বড় বড় ঘটনার অপেক্ষা করি। কোনো একদিন সব কিছু বদলে যাবে, সব কিছু সহজ হয়ে যাবে, আর তখন আমরা সুখী হব। কিন্তু আজকের বইটি আমাদের জন্য অন্য কিছু শিখিয়ে গেল। হয়তো সুখ সবসময় ভবিষ্যতের কোনো গন্তব্য নয়, হয়তো তা লুকিয়ে থাকে এই মুহূর্তের মধ্যে। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।